ইডি কি তাহলে ওয়েট করছিল যে কখন উনি আসবেন? নাকি 6 ঘন্টা ধরে ইডি তদন্ত করে কিছু খুঁজে পায়নি, তারপরে এই নাটকটাকে তৈরি করা হয়েছে? আইপ্যাকের রেড ঘিরে শুরু হওয়া রাজনৈতিক বিতর্ক এখন পৌঁছেছে দেশের সর্বোচ্চ আদালতে। সুপ্রিম কোর্টে শুনানির পর ইডির তদন্তের পদ্ধতি, অভিযানের সময় নির্বাচন এবং আইনগত বৈধতা নিয়ে একের পর এক প্রশ্ন গুরুতরভাবে উঠে আসছে। শূন্য সিজার, ভোটের মুখে হঠাৎ অভিযান এবং নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করার অভিযোগ, সব মিলিয়ে এই রেড আদৌ কতটা আইনের সীমার মধ্যে পড়ে তা নিয়ে জোর চর্চা চলছে। এইসব প্রশ্নের আইনি ব্যাখ্যা জানতে ট্রু নিউজ বাংলা কথা বলল কলকাতার হাইকোর্টের আইনজীবী শামিক বাগচির সঙ্গে। আইনত বলে যে ইডি যদি কোথাও রেড করে স্থানীয় পুলিশ থানায় আগে বলা উচিত বা চার্জশিট দেওয়া উচিত, সেগুলো করে অভিযান করা উচিত। কিন্তু এইখানে ইডি কোনোটাই করেনি, এমনকি সিকিউরিটি রেজিস্টারের নাম নিবন্ধন না করেই ইডি ঢুকে পড়েছিলেন। এটা কেন ঘটলো? না, দুটো বিষয় রয়েছে। স্থানীয় থানায় আপনি যেটা বলছেন, স্থানীয় থানায় ইডি নাও জানাতে পারে, এটা ইডির এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি আপনাকে 3টে সংস্থার নাম বলছি। সিআইডি যে কোনো স্টেটের হেড, বা আমাদের স্টেটে আপনি জানেন সিআইডি ইনভেস্টিগেশন নিজে করতে পারে না, পুলিশের হায়ার অফিসিয়ালস কোর্টের অর্ডারে করে। সিবিআই নিজে করতে পারে না, কোর্টের অর্ডারে করে। ইডি কিন্তু নিজে করতে পারে। ইডির নিজস্ব উইং রয়েছে, যে কোনো জায়গায় ইডি তদন্ত করতে পারে, এবং ইডির সঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকে, যেটা এইখানেও ইডির সঙ্গে ছিল। সুতরাং স্টেট পুলিশের কোনো হেল্প যখন দরকার লাগে ইডি চাইতে পারে, কিন্তু স্টেট পুলিশের কোনো হেল্প যে ইডিকে নিতেই হবে এরম কোনো বাধ্যবাধকতা ইডির আইন অনুযায়ী অন্তত নেই। আমি যতটুকু জানি আমি আপনাকে সেটাই বললাম। সুতরাং এই প্রশ্নের উত্তর আশা করি যথাযথভাবে আমি দিতে পেরেছি। দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা করলেন যে রেজিস্টারে নাম নথিভুক্ত করার বিষয়টা, ইডি যেহেতু একটা তদন্তকারী, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে কোনো কোম্পানি বা কোনো জায়গায় রেজিস্টারে তাদের নাম নথিভুক্ত করার প্রসেসটা অবশ্যই তাদের মেনটেন করা উচিত বলে আমি মনে করি। কিন্তু যেহেতু তাদের সরাসরি তদন্ত করার পাওয়ারটা দেওয়া আছে তাদের আইন অনুযায়ী, নথিভুক্ত যদি নাও করে সেক্ষেত্রে সেই সংস্থা অভিযোগ কোর্টের কাছে করতে পারে, কোর্ট চাইলে কোনো ব্যবস্থা নিতে পারে। আদারওয়াইজ সেরম কোনো স্ট্রিক্ট আইন আছে বলে আমার মনে হয় না। আপনি ধরে নিন, যেমন আগে ইনকাম ট্যাক্স রেড করতো, ইনকাম ট্যাক্স যে কোনো জায়গায় গিয়ে রেড করতে পারতো কোনো কোম্পানিতে, কিন্তু সেই কোম্পানিতে গিয়ে ইনকাম ট্যাক্সের অফিসাররা বা তাদের রেজিস্টারে আজকে আমরা রেড করতে এসেছি বা এই হয়েছি, এইগুলো কোথাওই লেখা হয় না। তদন্তকারীদের সাধারণত যেহেতু ইন্ডিভিজুয়াল তদন্ত করার পাওয়ার দেওয়া রয়েছে, সেই জন্য এইগুলো না করলেও তাদের আইনে এরম কোনো বাধ্যবাধকতা নেই। যেগুলো প্রশ্ন তোলা হচ্ছে, আমি বলবো ইডির আইনটা সম্পূর্ণভাবে পড়ে এবং এই প্রভিশনগুলোকে দেখে তারা এই প্রশ্নগুলো তুলুন, তবে জবাব দিতে বা বুঝতে তাদেরও সুবিধা হবে। একটা প্রশ্ন আরেকবার ফেরত যাচ্ছি, যেখানে ইডি শূন্য তালিকা, বাজায়াপ্ত লিস্টের মধ্যে শূন্য তালিকা সাবমিট করেছে। প্রশ্ন হচ্ছে, আইপ্যাকের অফিসে মমতা ব্যানার্জি ঢোকার আগে 6 ঘন্টা ধরে ইডি ছিল, তখন ইডি কিছুই খুঁজে পায়নি। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে ইডি কি তাহলে ওয়েট করছিল যে কখন উনি আসবেন? নাকি 6 ঘন্টা ধরে ইডি তদন্ত করে কিছু খুঁজে পায়নি, তারপরে এই নাটকটাকে তৈরি করা হয়েছে? আমার তো এখানে ব্যাপারটাকে অনেক যোগসাযোগ বিষয় লাগছে। কারণ আপনারা জানেন কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছিলেন, দিল্লির মুখ্যমন্ত্রী, এবং 2024 সালের আগে তিনি যখন অ্যারেস্ট হন, মাত্র ভোট এবং তার দলের হয়ে ভোট প্রচার করার জন্য 7 দিনের সুপ্রিম কোর্ট থেকে তিনি ছাড় পেয়েছিলেন। এটা আপনারা জানেন, 7 দিন বা 15 দিনের ছাড় পেয়েছিলেন। তারপরে যেহেতু তার জামিন হয়নি, তাকে আবার জেলে ফিরতে হয়েছিল। বর্তমানে তিনি জামিনে আছেন। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে অন্য রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তাকে সিবিআই এবং ইডি যৌথ অভিযানে আবগারি দপ্তরের বিষয়ে দুর্নীতির জন্য অ্যারেস্ট করতে পারে, যদিও সেই তদন্ত প্রমাণ হয়নি, ইডি কিন্তু যথেষ্ট প্রমাণ দিতে পারেনি বলে সে বেল পেয়েছে, তাহলে সেক্ষেত্রে ইডির তো পাওয়ার আছে অ্যারেস্ট করার, সিবিআইয়েরও পাওয়ার আছে, তারা কেন করলো না? ইডি কেন করলো না? আমি এটা জানতে চাই। এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত নয় তো? এটা অবশ্যই এই প্রশ্ন কিন্তু আসবে। কারণ দেখুন, একটা কথা বলছি, কিছু কিছু বিষয়
যদি আপনি খুব ভালোভাবে চোখ রাখেন, একটা রাজ্যের পট পরিবর্তন করানোর জন্য যখন দেখছে রাজনৈতিকভাবে বিজেপি অনেক জায়গায় ধাক্কা খেয়ে যাচ্ছে, আমি নামটা বাধ্য হয়েই নিলাম, তখন এই শুভেন্দু অধিকারী বিজেপির বর্তমানে বলা যেতে পারে সব থেকে বড় লড়াকু নেতা এবং মানে বিধানসভায় হচ্ছে যে তিনি তার নামটা মানে হচ্ছে যে প্রধান দলনেতা, এই বিরোধী দলনেতা, তিনি কিন্তু বলেছিলেন আমাদের হাতে ইডি সিবিআই আছে। কথাটা ভুলে গেলে আমি ভুলিনি, কোনো একটা সময় তিনি বলেছিলেন, ইন অ্যারাউন্ড 1 বছর আগে হতে পারে, আমার কোনো কেউ বললে ব্যাপারগুলো আমার মনে থেকে যায়। যাই হোক, তো এটা সেই ধরনের কোনো বিষয় নয়, তো এটাও একটা ভেবে দেখার বিষয় রয়েছে। কারণ ইডি কেন কোর্টে, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রায়োরিটি কেন হচ্ছে না। যদিও আজকে বলেছে যে তাদেরকে সাসপেন্ড করা, সাসপেন্ড কেন? তুমি তাদেরকে হেফাজতে নিতে চাইছো না কেন? কোর্ট যদি অর্ডার না দেয় সেটা পরের ব্যাপার, কিন্তু তোমাকে তো আর্জ দেখাতে হবে যে তুমি হেফাজতে তাদেরকে নেওয়ার জন্য তুমি প্রেয়ার করছো, মুখ্যমন্ত্রীকে হেফাজতে নিয়ে তদন্ত করবে বলে তুমি প্রেয়ার করেছো। এবং আপনি যদি মানে হাইকোর্টেও যে মামলা ফাইল হয়েছিল এবং হচ্ছে যে যতদূর সম্ভব সুপ্রিম কোর্টেও যে মামলা ফাইল হয়েছে, তার যদি নথি দেখেন সেখানে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক, কোনো প্রেয়ারে সেটাও চাওয়া নেই। সুতরাং ইডি সত্যি কি, আর একটা বিষয় রয়েছে দেখুন, আজকে যদি এস্টাবলিশমেন্টের আমি কথা বলি, কি এস্টাবলিশমেন্ট, ইডি বলুন সিবিআই বলুন, আমি ইডির কথাতেও যদি আসি, আজকে ইডিকে কেন রাখা হয়েছে? কারোর উদ্দেশ্য সফল করার জন্য নয়, একটা দেশের দুর্নীতিকে একদম জনসমক্ষে আনার জন্য, দুর্নীতি দমন শাখা তৈরি করার জন্য। আজকে ইডি 6 ঘন্টা ইনভেস্টিগেশন করে কিচ্ছু পেল না, মুখ্যমন্ত্রী এসে সমস্ত ডকুমেন্টস পেয়ে গেল। কোথাও মনে হচ্ছে নাকি যে ব্যাপারটা একটা জলঘোলা বা সেটিং? আমার তো মনে হচ্ছে ইডি কি তাদের এস্টাবলিশমেন্ট অনুযায়ী, তাদের মানে যে কারণে ইডিকে রাখা হয়েছে, যে কারণে ইডিকে তৈরি করা হয়েছে, তাদের সেই মানে নিজেদের প্রতিষ্ঠার ওপরে তারা কি সঠিক পর্যালোচনা করতে পারছে, নাকি ইডি সিবিআই কে কেন্দ্রীয় সরকার ব্যবহার করে বিভিন্ন রাজ্য সরকারের বিরুদ্ধে একটা ভয় ভীতির পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন, যাতে তাদের রাজনৈতিক ময়দানে বেশ কিছু ফায়দা লোটা যায়? এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা জানতে আগ্রহী। যদিও দেশ এমন জায়গায় পৌঁছে গেছে, রাজনীতি জুডিশিয়ারিকেও নিয়ন্ত্রণ করছে টু সাম এক্সটেন্ট। আমি আশা করব যে এই দুটো যে সরকার, দেশের কেন্দ্রীয় সরকার এবং এই রাজ্যের রাজ্য সরকার, এই দুটো সরকারকে সরিয়ে দিয়ে ভারতবর্ষে নতুন এমন কোন সরকার আসুক যে শুধু মানুষের কথা চিন্তা করবে এবং ভারতকে দুর্নীতিমুক্ত বানাবে, তবেই হয়তো ভারতবাসীর সঠিক জাগরণ হবে। আইন বলে যে রেডের সময় যদি কেউ হস্তক্ষেপ করে, ইডি তাকে প্রতিরোধ করা উচিত, গ্রেপ্তার করা উচিত। আমার কথা হলো, ইডি কি প্রতিরোধ করেছে? সেটা সিসিটিভি ফুটেজে কি আছে? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে বলেছে। যদি ইডি প্রতিরোধ করত, তাহলে সেইটা নিয়ে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে ইডি প্রথমেই সওয়াল করত যে তারা প্রতিরোধ করেছে, মারধর করেছে। কেন তারা এই ব্যাপারটা কেন হাইলাইটেড করেছিল? যখন শেখ শাহজাহানকে ইডি দুর্নীতি দমনের কেসে ধরতে গেছিল, ইডির লোকজনদের মারধর করে শেখ শাহজাহান হসপিটালে পাঠিয়ে দিয়েছিল, এটা আমরা সবাই জানি। এটা 6 মাস 7 মাস আগের ঘটনা। কিন্তু অতীত থেকেই তো বর্তমানে আজকের যে মমতা ব্যানার্জি বা হচ্ছে নরেন্দ্র মোদী, যারা এই দেশটাকে মানে মোটামুটি এই রাজ্য এবং দেশের কাণ্ডারি বলা যেতে পারে, তাদের অতীত থেকেই তো মানুষ তাদেরকে দেখে দেখে আজকে এই জায়গায় এসেছে। সুতরাং অতীত থেকে ইডি শিক্ষা নিয়ে হয়তো দুটো কারণ হতে পারে। ইডি হয়তো ভয় পায় যে আবার যদি মার খাই, আবার লিমিটেড আমাদের সংখ্যা, আবার যদি মারধর খেয়ে বড় বড় অফিসাররা 10-15 দিন বা 1 মাস 2 মাসের জন্য হসপিটালে চলে যায়, তাহলে তদন্ত কারা করবে, এটা একটা ভয় থাকতে পারে তাদের। কারণ কোনো একটা জায়গায় গিয়ে আমি একটা তদন্তের স্বার্থে এনআইএ যখন আমাকে ডেকেছিল, আমি কিছু অপরাধীদের নাম বলেছিলাম এবং একসাথে আমি আপনাকে যেটা বললাম, একসাথে আমি অনুরোধ করেছিলাম তাদেরকে মানে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য। তখন তার এসপি, তাদের ঘটা অনেক কিছু আছে, প্রচুর সিকিউরিটি, আপনাকে মোবাইল নিয়েও যেতে দেবে না, নাহলে তার কথাটা রেকর্ডিং করতাম। তার এসপি আমাকে বলেছিল, दादा हम लोग नहीं जा सकते क्योंकि अभी सेंट्रल गवर्नमेंट हम लोगों को इतना ही लीटर पेट्रोल देता है हर दिन गाड़ी चलाने के लिए, हम लोग एक साथ में 10 गाड़ी लेके इधर उधर नहीं जा सकते। তো সেটা বলেছিল কারা? এনআইএ এর এসপি, যিনি সারা পশ্চিমবঙ্গে দায়িত্বে আছেন।
সুতরাং এই যে সংস্থাগুলো, এই সংস্থাগুলোকে কি নিজেদের কাজে ব্যবহার করা হচ্ছে আর অন্য সময় ঠুটো জগন্নাথ করে রাখা হচ্ছে, মানে কোনো কাজ করতে দেওয়া হবে না বা নিজেদের মর্জি মাফিক চালানো হচ্ছে, এইটাও ভেবে দেখার দরকার রয়েছে বলে, বা এইগুলোর আমূল সংস্কার করা কেন সম্ভব হচ্ছে না এইটাও ভেবে দেখার দরকার রয়েছে বলে আমি মনে করি। এবং আপনি যে প্রশ্ন করছেন সেই প্রশ্নটা যদি আমি সঠিক উত্তর দিতে চাই তাহলে বলবো, হ্যাঁ দেখুন, দেশে যেমন আইন রয়েছে, আপনি যে আইনের কথা বললেন, দেশের আইনের প্রচুর ফাঁকও রয়েছে। এই ফাঁক গলেই আজকে অপরাধীরা অপরাধ করার পরও ছাড় পেয়ে যাচ্ছে। এই সিসিটিভির যদি গল্প আসে, ইডি সেই সিসিটিভি কেন আনতে পারছে না? কেন ইডিকে বরং বলতে হচ্ছে সিসিটিভি সংরক্ষণ করো, কখন তারা ঢুকেছিল, কখন তারা বেরিয়েছিল। ইডি যে কিছু করেনি বা করেছে, সেই সিসিটিভির ফুটেজগুলো কোথায়? অনেক 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 বিষয়গুলো প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে, যে প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। আসবো সাক্ষাৎকারের শেষ প্রশ্নে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে বলেছে ইসি দিয়ে ভোটার অধিকারত্ব ছেলাই করার চেষ্টা করা হচ্ছে আর ইডি দিয়ে বিরোধী দলের কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে। আপনার কি বক্তব্য? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি প্রথাগতভাবে পছন্দ করি না, দলগতভাবে পছন্দ করি না। হ্যাঁ, কারণ তৃণমূল দলের প্রত্যেকটা লোকই চোর এবং চিটিংবাজ, এটা আমি মনে করি। কারণ এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধেই এই হাইকোর্টে প্রমাণ হয়ে গেছে 7.5 লাখ ভোট, যেখানে 7.5 লাখ ভোটারই নেই ডায়মন্ড হারবারে, সেখানে বিজেপির একজন প্রার্থী অভিজিৎ বাবু, ববিদা, তিনি প্রমাণ করে ছেড়েছেন যে অত ভোটই এখানে পড়েনি। এখনো সেই মামলা বিচারাধীন, যার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যে বড় বড় কথা বলে বেড়ায়, হাইকোর্টে এসে চোরের মতন দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং মামলায় হাজিরা দিতে হয়েছে। সুতরাং চোর চামারদের কথা ওপর আমার কোনো দাম নেই, কিন্তু হ্যাঁ, তারা রাজনীতিটা এতটাই ভালো বোঝেন, কি অংশ হলেও তারা সত্যি কথা বলছেন। পশ্চিমবঙ্গের পরিস্থিতিটা এমনই, এখানে তৃণমূল বা বিজেপি ছাড়া আর তো কোনো দল নেই, সম্পূর্ণ ভেঙে গেছে সিপিএম কংগ্রেস। তাদের পক্ষে তারা ব্রিগেডে মাঠ ভরাতে পারবে, দু একটা মিছিল মিটিংয়ে গান করে বা মানুষের জয়গান করে হয়তো তারা এলাকা ভিত্তিক অনেক ক্যাম্পেইন করতে পারবে, কিন্তু ভোটের বাক্সে ঠনঠন কিছু করতে পারবে না। আর ওই হুমায়ুন যা বলছে, হুমায়ুন 90টা সিট, 90টা কেন 9টা কেন, একটা সিটও হুমায়ুন পাবে কিনা সন্দেহ, পেলে যদি একটা পায়ও সেটাও আবার তৃণমূলের কাছে লাস্টে বিক্রি হয়ে যাবে, কারণ সে বিধায়ক পোস্ট ছাড়ছে না, সে বলে দিয়েছে। সুতরাং আমার তো মনে হয় যে বিজেপি যদি এখানে স্ট্রং ভাবে কোনো কিছু না করতে পারে, ঠিক আছে, বিজেপি ভাবছে বিজেপির সুযোগ, যার জন্য বিজেপি এগুলো করছে। যদি মানুষের, কিন্তু বিজেপি এসআইআর নিয়ে যা করেছে, দু একটা জায়গায় বিজেপির বিএলএ, মানে বিএলওদের সঙ্গে যে বিএলএ, তারা যখন ধাক্কা খাইয়ে গিয়ে গেছে, বিজেপি সারা রাজ্যে বিএলএই নামায়নি। বিএলও যারা ছিলেন তাদেরকে তৃণমূলের পার্টি অফিসে প্রতিটা জায়গায়, এবং যে যেখানে হয়তো স্ট্রং, বিশেষ করে তৃণমূলী স্ট্রং পশ্চিমবঙ্গে তারা ক্ষমতায় রয়েছে, তাদের পার্টি অফিসে বসে থাকতে দেখা গেছে। সুতরাং সেখানে যে দুর্নীতি হয়নি, বিজেপি তো সেই জায়গায় বলা যেতে পারে পশ্চিমবঙ্গের এসআইআর নিয়ে এত ঢাক গুড়গুড় করে বিজেপি সেই জায়গায় অন্তত 110 পাবে কিনা সন্দেহ। সুতরাং আমার মনে হয় দিল্লির বিজেপি এটাই চাইছে যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থাক, দুর্নীতি থাক। আমরা বিজেপি এখানে আছি, এখানে পার্লামেন্টে তৃণমূলের বেশি যেন এমপিরা এসে বেশি বাড়াবাড়ি না করতে পারে, ওই রকম একটা চাপ থাকুক। আর বিধানসভায় আমাদের দলে মানে সিটের সংখ্যাটা 77 থেকে 100, 110, 120 হয়ে যাক। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে গলার ওপরে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের ওপরে আমরা একটা জোর ফোকাস করব, চাপ দিয়ে রাখবো। ক্ষমতা হয়তো দিল্লি বিজেপি চাইছে না এখনই ক্ষমতায় আসতে, এবং এরম যদি চলতে থাকে, বিজেপি যদি একটু বড় সিট না পায়, আমি আপনাকে বলছি পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। এই তৃণমূল এত কিছু করার পরও যদি 26 সালে সংখ্যা গরিষ্ঠভাবে আসে, 26 সালে ভোটের রেজাল্ট বেরোনোর পরের দিন থেকে বিজেপির ঝান্ডা ধরার লোক পশ্চিমবঙ্গে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ।